আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো আছো? মিস আলহামদুলিল্লাহ ভালো। কেমন আছেন? ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গত ক্লাসে আমরা কতটুকু শেষ করেছিলাম বলো তো কেউ? মনে আছে? এক মিস গত মালিকানা। ক্লাসে আমরা 4 অধ্যায় শেষ করেছিলাম। 4 অধ্যায় এক মালিকানাধীন ব্যবসা আর রাষ্ট্রীয় ব্যবসা শেষ করেছিলাম। হ্যাঁ, এই দুটোর উপর আমি পরীক্ষা নিয়েছিলাম, তাই তো? জি মিস। আচ্ছা, আজকে আমরা একটা নতুন অধ্যায় শুরু করব। সবাই কি দেখতে পাচ্ছো? আমি স্ক্রিন শেয়ার করেছি। দেখতে পাচ্ছি। পঞ্চম অধ্যায় ব্যবসার আইনগত দিক। সবাই বইটা হাতের কাছে রাখো এবং এই পঞ্চম অধ্যায় বের করো। মিস হ্যাঁ, বলো। পঞ্চম অধ্যায়ে তো ঝুঁকি ও অনিশ্চয়তা। এখন তো ব্যবসা উদ্যোগ ক্লাস, তুমি কোন বই নিয়েছো? ফিনান্স ক্লাস না তো। সরি। ব্যবসা উদ্যোগ ক্লাস দেখো। পঞ্চম অধ্যায় ব্যবসার আইনগত দিক, লিগ্যাল অ্যাসপেক্টস অফ বিজনেস। জীবিকা অর্জন ও মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে কোনো ব্যবসা করার অধিকার সবার আছে, তবে সব ব্যবসা দেশের প্রচলিত আইন দ্বারা স্বীকৃত ও বৈধ হতে হয়। এটা একদম প্রথম অধ্যায়ে ব্যবসা সম্পর্কে পড়ার সময় আমরা জেনেছি যে কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড যদি মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয় তাহলে সেটাকে ব্যবসা বলে, তবে সেই ব্যবসা অবশ্যই দেশের প্রচলিত আইন অনুযায়ী বৈধ হতে হবে। এই অধ্যায়ে ব্যবসার বিভিন্ন আইনগত দিক যেমন লাইসেন্স, ট্রেডমার্কস, ফ্রাঞ্চাইজ ইত্যাদি সম্পর্কে আমরা জানব। ব্যবসার আইনগত দিক, প্রথম প্যারায় ছোট্ট একটি গল্প দেওয়া আছে। গল্পটা আমি পড়ছি, তোমরা মন দিয়ে শোনো। 1998 শিক্ষাবর্ষ থেকে ব্যবসা উদ্যোগ কোর্সটি মাধ্যমিক পর্যায়ে ঐচ্ছিক বিষয় হিসেবে ব্যবসা শিক্ষা শাখায় অন্তর্ভুক্ত করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা উদ্যোগ বিষয়ের একজন শিক্ষকের উদ্যোগে পুস্তকটি রচিত হয় এবং তিনি এটি বাজারজাত করেন। এই বিষয়ের শিক্ষার্থীরা বইটি হাতে পাওয়ার জন্য অপেক্ষা করছিল, ফলে তৃতীয় সংস্করণে ছাপানো বইটি 8000 কপি অতি অল্প সময়ের মধ্যে বিক্রি হয়ে যায়। চতুর্থ সংস্করণে লেখক 4000 কপি বই ছাপিয়ে বাজারে ছাড়েন, কিন্তু বইটির বিক্রয় আকস্মিকভাবে বন্ধ হয়ে যায়। খোঁজ নিয়ে দেখা গেল বাজারে নকল বই এসে গেছে, যার দাম অপেক্ষাকৃত কম। বইটির লেখক উপায়ন্তর না দেখে, অর্থাৎ কোনো উপায় না দেখে নিকটবর্তী থানায় গেলেন। থানা কর্তৃপক্ষ বইটির কপিরাইট নিবন্ধিত আছে কিনা জানতে চাইলেন। যদিও নিবন্ধনের প্রয়োজনীয়তা সম্পর্কে লেখক অবগত ছিলেন, কিন্তু এই বিষয়ের প্রতি গুরুত্ব না দিয়ে কপিরাইট করা থেকে বিরত ছিলেন। থানা কর্তৃপক্ষ এই কথা জেনে কোনো সাহায্য করতে অপারগ বলে দুঃখ প্রকাশ করে। পরিণামে লেখক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলেন এবং পরবর্তীতে বইটি পুনঃপ্রকাশের আগ্রহ হারিয়ে ফেলেন। উপরোক্ত গল্পটি পাঠ করে আমরা কি বুঝলাম? লেখক যদি কপিরাইট সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বইটির কপিরাইট নিবন্ধন করে রাখতেন, তাহলে তিনি কোনো ক্ষতির সম্মুখীন হতেন না। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ব্যবসা উদ্যোক্তাদের কিছু বুদ্ধিবৃত্তিক সম্পদ থাকে, যেমন কপিরাইট, পেটেন্ট, ট্রেডমার্ক ইত্যাদি। এগুলো ব্যবসা উদ্যোগের গবেষণার ফসল এবং ব্যবসার অতি মূল্যবান সম্পদ। এইসব সম্পদ সংরক্ষণের জন্য সব দেশেই আইনগত বিধিবিধান রয়েছে, অর্থাৎ মেধা সম্পদ যেগুলো কপিরাইট, পেটেন্ট, ট্রেডমার্ক, এই সম্পদগুলো সংরক্ষণ করার জন্য সব দেশেই আইনগত নিয়ম কানুন রয়েছে। এগুলো সম্পর্কে ব্যবসা উদ্যোক্তাদের প্রাথমিক জ্ঞান থাকা আবশ্যক। আইন কানুন সম্পর্কে ধারণা
ব্যবসার আইনগত সমস্যা থেকে রক্ষা পেতে সাহায্য করে। একটু খেয়াল করবা যে কোন কোন লাইন আমি আন্ডারলাইন করেছি, সেগুলো দেখে দেখে তোমরা একটু বইতে আন্ডারলাইন করে নিবে। যেমন এখানে সেকেন্ড প্যারায় কয়েকটি লাইন আমি দাগিয়েছি। যেমন প্রশ্ন হতে পারে যে ব্যবসার বুদ্ধিবৃত্তিক সম্পদ কোনগুলো, তখন আনসার কি হবে বলো? মেয়েরা আমার কথা শুনতে পাচ্ছো? জি মিস। হ্যাঁ, বুদ্ধিবৃত্তিক সম্পদ কোনগুলো, তখন আনসার কি হবে? কপিরাইট, Patent. পেটেন্ট, Copyright. হ্যাঁ, পেটেন্ট, ট্রেডমার্ক। ট্রেডমার্ক, ভেরি গুড। পেটেন্ট কি? এগুলো আমরা পড়বো, সবগুলো সম্পর্কে আমরা ডিটেলস জানবো। অথবা প্রশ্ন হতে পারে যে ব্যবসা উদ্যোগের গবেষণার ফসল কোনগুলো, তখনও আনসার এগুলোই হবে, যে বুদ্ধিবৃত্তিক সম্পদ যেমন কপিরাইট, পেটেন্ট, ট্রেডমার্ক। অথবা ব্যবসার অতি মূল্যবান সম্পদ কোনগুলো, বুদ্ধিবৃত্তিক সম্পদ যেমন কপিরাইট, পেটেন্ট, ট্রেডমার্ক। আচ্ছা, এখান থেকে আরেকটা প্রশ্ন হতে পারে যে ব্যবসার আইনগত দিক সম্পর্কে ব্যবসায়ীর জানতে হয় কেন, বলো তো, এক কথায় আনসারটা দাও। যে ব্যবসার আইনগত দিক সম্পর্কে জানা প্রয়োজন কেন? মিস ব্যবসায় আইনগত সমস্যা থেকে রক্ষা পেতে Very সাহায্য good. করে। হ্যাঁ, যে একজন ব্যবসায়ীকে ব্যবসা করতে গেলে ব্যবসার যে আইনগত দিক আছে, বিভিন্ন নিয়ম কানুন আছে, এগুলো সম্পর্কে তার প্রাথমিক জ্ঞান থাকা দরকার। কারণ আইন কানুন সম্পর্কে যদি ধারণা থাকে, তাহলে যে কোনো ব্যবসার ক্ষেত্রে আইনগত সমস্যা থেকে সে রক্ষা পেতে পারবে। আর যদি না থাকে তাহলে সে কিছুই করতে পারবে না। যেমন উপরের গল্পটাতে লেখক কপিরাইট সম্পর্কে জানতেন, কিন্তু তিনি বইটি নিবন্ধিত করেননি। কপিরাইট আইনে যদি উনি রেজিস্ট্রেশন করে রাখতেন ওনার বইটি, তাহলে যে নকল যে করেছে তার বইটি কপি করে বাজারে বিক্রি করেছে, তখন কিন্তু মানে যে নকল করেছে সে এই কাজটা করতে পারতো না, তখন সে আইনের আশ্রয় নিয়ে ক্ষতিপূরণ আদায় করতে পারতেন। যেহেতু তিনি কপিরাইটে তার বইটি নিবন্ধিত করেননি, সেই কারণে কিন্তু থানা কর্তৃপক্ষ তার জন্য কোনো কিছুই করতে পারেনি। আচ্ছা, বুদ্ধিবৃত্তিক সম্পত্তি আমরা প্রথমে পড়েছিলাম লাইসেন্স। যে কোনো ব্যবসা শুরু করার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন নিতে হয় বা নিবন্ধন করতে হয়। আচ্ছা, এই লাইনটা দিয়ে তোমরা লাইসেন্স কি বা লাইসেন্স কাকে বলে এই প্রশ্নের উত্তর লিখতে পারবে। সবার সামনে খাতা আছে, খাতা কলম? জি মিস। আচ্ছা, 1 নম্বর দিয়ে প্রশ্ন লিখো, লাইসেন্স কি? কয় দীর্ঘিকার দিয়ে লিখবা। লাইসেন্স কি মানে হচ্ছে লাইসেন্স কাকে বলে। হয়েছে প্রশ্ন লিখা? মেয়েরা রেসপন্স করো, প্রশ্ন লিখা হয়েছে? আচ্ছা, মিস। আমি আনসার বলে দিচ্ছি, আনসারটা একটু লিখো। রেডি সবাই? জি মিস। যে কোনো ব্যবসা শুরু করার আগে বইয়ের লাইনটা দেখে লিখতে পারবে। যে কোনো ব্যবসা শুরু করার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে, এইটুকুন একদম একটানে লিখে ফেলো দ্রুত। যে কোনো ব্যবসা শুরু করার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে
লিখেছো? জি মিস। তারপর একটা যে শব্দ লাগাবা, যে অন্তস্তীয় জ একার যে। যে অনুমোদন নিতে হয় তাকে লাইসেন্স বলে। যে অনুমোদন নিতে হয়, যে শব্দটা লাগাবা, যে অনুমোদন নিতে হয় তাকে লাইসেন্স বলে। মিস লিখেছি। আচ্ছা, পুরো লাইনটা কেউ একজন আমাকে পড়ে শোনাও। লাইসেন্স কাকে বলে? যে কোনো ব্যবসা শুরু করার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে যে অনুমোদন নিতে হয় তাকে লাইসেন্স বলে। ভেরি গুড, ঠিক আছে। চলে যাচ্ছে আমরা বইতে, খেয়াল করো। অনুমোদন বা নিবন্ধন করার পদ্ধতি বিভিন্ন রকমের। একক মালিকানা ব্যবসার ক্ষেত্রে যদি এর অবস্থান যদি এক মালিকানা ব্যবসার অবস্থান পৌর এলাকার ভিতরে হয় তাহলে পৌর কর্তৃপক্ষের এবং পৌর এলাকার বাইরে হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছ থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয়। মিস হ্যাঁ, বলো বলো বাবা। মিস এই যে ট্রেড লাইসেন্সটা বুঝলাম না, এটা ট্রেড লাইসেন্স লাইসেন্স আর ট্রেড লাইসেন্স একই কথা। ট্রেড মানে কি বলো? মিস ওইটাই তো বুঝতেছি না। এখানে ট্রেডও তোমার হচ্ছে ব্যবসা অর্থে ব্যবহৃত হচ্ছে। ব্যবসা করার জন্য তোমাকে লাইসেন্স সংগ্রহ করতে হবে, এটাকে বলা হচ্ছে ট্রেড লাইসেন্স। ঠিক আছে? ওকে মিস। এখন বলছে এই যে লাইসেন্স করার পদ্ধতি বিভিন্ন রকমের। যদি এক মালিকানা ব্যবসা হয় সেক্ষেত্রে তোমাকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে। এখন এখানে আবার দুটো কন্ডিশন আছে। এক মালিকানা ব্যবসা যদি পৌর এলাকার ভিতরে হয়, অর্থাৎ সিটি কর্পোরেশনের ভিতরে হয়, তাহলে পৌর কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স নিতে হবে। আর যদি এক মালিকানা ব্যবসা পৌর এলাকার বাইরে হয়, অর্থাৎ সিটি কর্পোরেশনের বাইরে হয়, তাহলে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছ থেকে লাইসেন্স সংগ্রহ করতে হবে। মনে থাকবে? জি মিস। আচ্ছা, এই এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে আমি কিছু শব্দ দাগিয়েছি, এটা দাগাবা, কারণ এখান থেকে তোমার বহু নির্বাচনী প্রশ্ন হয় প্রায়। যে এক মালিকানা ব্যবসা যদি পৌর এলাকার বাইরে হয় তাহলে কার কাছ থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয়? তখন আনসার কি হবে? এক মালিকানা ব্যবসা মিস প্রশ্ন এক মালিকানা ব্যবসা পৌর এলাকার বাইরে হলে কার কাছ থেকে লাইসেন্স সংগ্রহ করতে হয়? সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছ থেকে। ভেরি গুড। আর এক এই লাইনটা মালিকানা কোথায় পাচ্ছি না। কোথায় পাচ্ছ না? বইতেই তো আছে, দেখো। এখন কি ক্লাস হচ্ছে সেটা বলো। তোমার সামনে কোন বই আছে? বইয়ের নাম বলো। আমাদের কিন্তু ব্যবসা উদ্যোগ ক্লাস হচ্ছে। ব্যবসা উদ্যোগ। হ্যাঁ, ফিনান্স বই খুলে বসে থাকলে পাবে না তো খুঁজে। আমি তো স্ক্রিন শেয়ার করেছি, দেখো লাইসেন্স লেখা আছে, যে আমি যে আন্ডারলাইন করেছি, তো দেখে দেখে বইতে দাগাও। এক মালিকানা ব্যবসা যদি পৌর এলাকার ভিতরে হয় তাহলে কার কাছ থেকে ট্রেড লাইসেন্স নিতে হবে? সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। হ্যাঁ, সংশ্লিষ্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষ না তো, আনসার কি হবে? পৌর এলাকার পৌর ভিতরে পৌর পৌর এলাকার এলাকার- পৌর পৌর এলাকার কর্তৃপক্ষের। কর্তৃপক্ষ। হ্যাঁ। এরপরে দেখো, বাংলাদেশে অংশীদারি ব্যবসা নিবন্ধন বাধ্যতামূলক নয়। অংশীদারি ব্যবসা ইচ্ছে করলে কেউ নিবন্ধন করতেও পারে, আবার নাও করতে পারে। তবে অংশীদারগণ ইচ্ছা করলে অংশীদারি আইনে উল্লিখিত নিয়ম অনুসারে নিবন্ধন ফরম পূরণ করে নিবন্ধনের জন্য স্থানীয় নিবন্ধকের কাছে আবেদন করতে পারে। আবেদন ফরমের সাথে নির্দিষ্ট হারে নিবন্ধন ফি জমা দিতে হয়। প্রথমটা পড়লাম আমরা এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে নিবন্ধন করার পদ্ধতি, আর এখন বললাম অংশীদারি ব্যবসার
নিবন্ধন করার পদ্ধতি। অংশীদারি ব্যবসা নিবন্ধন করা বাধ্যতামূলক নয়, তবে অংশীদাররা যদি ইচ্ছে করে তাহলে অংশীদারি আইনে উল্লেখিত নিয়ম অনুযায়ী তারা নিবন্ধন করতে পারবে। সেটা কি? যে সংশ্লিষ্ট এলাকার নিবন্ধকের অফিসে গিয়ে ফর্ম নিতে হবে, ফর্ম পূরণ করে নিবন্ধকের কাছে জমা দিতে হবে এবং সেই আবেদন ফর্মের সাথে নির্দিষ্ট হারে নিবন্ধন ফি অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হয়। এরপর দেখো যৌথ মূলধনী কোম্পানির নিবন্ধন। কোম্পানি আইন অনুসারে বাংলাদেশে যৌথ মূলধনী ব্যবসার নিবন্ধন বাধ্যতামূলক। খেয়াল করো, প্রথমে বলেছে অংশীদারি ব্যবসার নিবন্ধন বাধ্যতামূলক নয় বাংলাদেশে, আবার বলেছে বাংলাদেশে যৌথ মূলধনী ব্যবসার নিবন্ধন বাধ্যতামূলক। একটু মনে রাখবে, এগুলা অনেক সময় বহু নির্বাচনী প্রশ্ন হয় যে বাংলাদেশে কোন ব্যবসার নিবন্ধন বাধ্যতামূলক। বাংলাদেশে, হ্যাঁ জোরে বলো। যৌথ মূলধনী ব্যবসা বা যৌথ মূলধনী কোম্পানি। আর বাংলাদেশে কোন ব্যবসা নিবন্ধন বাধ্যতামূলক নয়? তখন আনসার কি হবে? বাংলাদেশে কোন ব্যবসা নিবন্ধন করা বাধ্যতামূলক নয়? একটু আগেই তো আমরা পড়লাম, বলো কোন ব্যবসা নিবন্ধন করা বাধ্যতামূলক নয়? মেয়েরা আমার কথা শুনতে পাচ্ছ? খুঁজে পাচ্ছি না। এই যৌথ মূলধনী মাত্র বললাম নিবন্ধন করা বাধ্যতামূলক, আবার বলতেছো যৌথ মূলধনী নিবন্ধন করা বাধ্যতামূলক নয়। এক মালিকানা ব্যবসা, অংশীদারি ব্যবসা। এক মালিকানা ব্যবসা কোথায় পেলে তুমি? এই যে এখানে তো লেখা আছে বাংলাদেশি অংশীদারি ব্যবসা নিবন্ধন বাধ্যতামূলক নয়। এই লাইনটা আন্ডারলাইন করো। দেখতে পাচ্ছ এই যে আমি মাউসের ইয়ে নাড়াচ্ছি, দেখো কার্সর নড়ছে, খেয়াল করছো? মাউস পয়েন্টার এই যে নড়ছে, দেখো বাংলাদেশে অংশীদারি ব্যবসা নিবন্ধন বাধ্যতামূলক নয়। এই লাইনটা আন্ডারলাইন করে রাখো। আর যৌথ মূলধনী কোম্পানির প্রথম লাইনটাও আন্ডারলাইন করো। কোম্পানি আইন অনুসারে বাংলাদেশে যৌথ মূলধনী ব্যবসা নিবন্ধন বাধ্যতামূলক। আন্ডারলাইন করেছো? জি মিস। আচ্ছা, এরপর দেখো এক্ষেত্রে কোম্পানির নিবন্ধকের ভূমিকা পালন করেন রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানি। আন্ডারলাইন করো। এই লাইনটা দিয়ে অনেক সময় জ্ঞানমূলক কিংবা বহু নির্বাচনী প্রশ্ন হয় যে যৌথ মূলধনী কোম্পানির নিবন্ধকের ভূমিকা পালন করে কে? তখন আনসার হবে রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানি। প্রবর্তকগণ কোম্পানি আইন অনুসারে, এখানে প্রবর্তক মানে হচ্ছে যারা কোম্পানি গঠনের উদ্যোগ গ্রহণ করবেন তাদেরকে বলা হয় প্রবর্তক। ঠিক আছে? কোশ্চেন লিখো, পরে আবার ভুলে যাবা। কোশ্চেন লিখো, প্রবর্তক কারা অথবা প্রবর্তক কাকে বলে? যারা কোম্পানি গঠনের উদ্যোগ গ্রহণ করেন তাদেরকে প্রবর্তক বলা হয়। যারা কোম্পানি গঠনের উদ্যোগ গ্রহণ করেন তাদেরকে প্রবর্তক বলা হয়। হয়েছে? লেখা কমপ্লিট হয়েছে? নো মিস। যারা কোম্পানি গঠনের উদ্যোগ গ্রহণ করেন মিস লেখা হয়েছে। তাদেরকে প্রবর্তক বলা হয়। আচ্ছা, এখন এই প্রবর্তকগণ কোম্পানি আইন অনুসারে প্রয়োজনীয় দলিল সহ ফি প্রদান করে নিবন্ধকের কাছে আবেদন করেন। দলিলাদি ও প্রমাণপত্র পরীক্ষা নিরীক্ষা করে সন্তুষ্ট হলে নিবন্ধক নিবন্ধন পত্র ইস্যু করেন, অর্থাৎ নিবন্ধন পত্র দিয়ে থাকেন প্রবর্তকদের।
নিবন্ধন পত্র পাওয়ার সাথে সাথে কোম্পানি জন্ম লাভ করে। আন্ডারলাইন করবা। এই লাইন দিয়ে অনেক সময় প্রশ্ন হয় যে কোন পত্র পাওয়ার সাথে সাথে কোম্পানি জন্ম লাভ করে? কি হবে আনসার? কোন পত্র পাওয়ার? নিবন্ধন পত্র। নিবন্ধন পত্র। ভেরি গুড। অথবা এই লাইনটি একটু ঘুরিয়ে আসতে পারে, যেমন প্রশ্ন হতে পারে কোম্পানির জন্ম সনদ বলা হয় কোনটিকে? তখন আনসার হবে নিবন্ধন পত্র, বার্থ সার্টিফিকেট। ঠিক আছে। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে ন্যূনতম 2 জন প্রবর্তককে এবং পাবলিক লিমিটেড কোম্পানির বেলায় 7 জন প্রবর্তককে নিবন্ধনের জন্য আবেদন করতে হয়। এই লাইনটা দিয়েও প্রশ্ন হতে পারে, যেমন প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে ন্যূনতম মানে হচ্ছে কমপক্ষে কয়জন প্রবর্তককে নিবন্ধনের জন্য আবেদন করতে হয়? 2 জন। 2 জন। আর পাবলিক লিমিটেড কোম্পানির বেলায় 7 জন। 7 জন। ভেরি গুড। প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধন পত্র পাওয়ার সাথে সাথে ব্যবসা শুরু করতে পারে, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানিকে ব্যবসা শুরু করার জন্য কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করতে হয়। কার্যারম্ভ মানে কাজ আরম্ভ করার অনুমতিপত্র সংগ্রহ করতে হয়। এই লাইন দিয়েও প্রশ্ন আসতে পারে, যেমন কোন কোম্পানি নিবন্ধন পত্র পাওয়ার সাথে সাথে ব্যবসা শুরু করতে পারে? তখন কি হবে আনসার? কোন কোম্পানি নিবন্ধন পত্র পাওয়ার সাথে সাথে ব্যবসা শুরু করতে পারে? প্রাইভেট লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানি। আর কোন কোম্পানি নিবন্ধন পত্র পাওয়ার পরও ব্যবসা শুরু করতে পারে না? তখন আনসার কি হবে? পাবলিক লিমিটেড কোম্পানি। ভেরি গুড। আবার প্রশ্ন হতে পারে যে পাবলিক লিমিটেড কোম্পানিকে ব্যবসা শুরু করার জন্য কি সংগ্রহ করতে হয়? পাবলিক পাবলিক লিমিটেড কোম্পানিকে ব্যবসা শুরু করার জন্য কি সংগ্রহ করতে হয়? অনুমতিপত্র। ঠিক মতো বলো। কিসের অনুমতি? কার্যারম্ভের মানে কাজ আরম্ভের। সন্ধি বিচ্ছেদ করলে কার্যারম্ভ। ঠিক আছে, কাজ যোগ আরম্ভ। কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করতে হয়। অথবা শুধুমাত্র এই দুটো শব্দ দিয়ে প্রশ্ন হতে পারে যে কোন কোম্পানিকে ব্যবসা শুরু করার জন্য কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করতে হয়? তখন আনসার কি হবে? পাবলিক লিমিটেড কোম্পানি। ভেরি গুড। পাবলিক লিমিটেড কোম্পানিকে। আচ্ছা, এরপর দেখো ফ্র্যাঞ্চাইজিং। কিছু নাম দেওয়া আছে, দেখো ব্যান্ড বক্স, পিৎজা হাট, কেএফসি। মানে কি? এখন দেখো, বর্তমানে ফ্র্যাঞ্চাইজিং পদ্ধতিতে সবাই কি খুঁজে পেয়েছো? ফ্র্যাঞ্চাইজিং কোথায় আছে বইতে? আচ্ছা, বর্তমানে ফ্র্যাঞ্চাইজিং পদ্ধতিতে ব্যবসা স্থাপন ও পরিচালন জনপ্রিয় হয়ে উঠেছে। কোনো খ্যাতনামা কোম্পানির নাম ব্যবহার এবং এর পণ্য তৈরি, বিক্রি বা বিতরণ করার অধিকারকে ফ্র্যাঞ্চাইজিং বলে। একটু খেয়াল করো, আমি ব্র্যাকেটের ভিতরে রেখেছি। কোনো খ্যাতনামা কোম্পানির নাম ব্যবহার এবং এর পণ্য তৈরি, বিক্রি বা বিতরণ করার অধিকারকে ফ্র্যাঞ্চাইজিং বলে। কি প্রশ্ন হতে পারে ব্র্যাকেটের ভিতরে? মিস ফ্র্যাঞ্চাইজিং কাকে বলে? ভেরি গুড। প্রশ্নটা খাতায় লিখে ফেলেন। ফ্র্যাঞ্চাইজিং কাকে বলে? হয়েছে প্রশ্ন লেখা? জি মিস। আচ্ছা, কেউ একজন একটু আমাকে বলো যে ফ্র্যাঞ্চাইজিং কাকে বলে, আনসারটা বলো। বই দেখেই বলো। খ্যাতনামা কোম্পানির নাম ব্যবহার করে এবং এর পণ্য তৈরি, বিক্রয় বা বিতরণ করার অধিকারকে ফ্র্যাঞ্চাইজিং বলা
বলে। বলা হয়। হ্যাঁ, এখন দেখো খ্যাতনামা কোম্পানি মানে কি? যেটার অনেক সুনাম রয়েছে। হ্যাঁ, বিখ্যাত কোম্পানি, যেমন ব্যান্ড বক্স, নাম শুনেছো? ব্যান্ড বক্স কি করে বলো তো? নামই শুনি না। নামই শুনো নাই? নাম শুনি নাই জি মিস। নিচে ছোট্ট করে লেখা আছে, দেখো কি লেখা আছে? ক্লিনার্স অ্যান্ড ডায়ার্স টায়ার্স। মানে কি? আমাদের মহল্লার আহ, গলিতে গলিতে যে ছোটখাটো লন্ড্রি দোকান আছে, আছে না? জি মিস। হ্যাঁ, সেই রকমই একটু বড় আকারের কোম্পানি ব্যান্ড বক্স, যারা হচ্ছে এই লন্ড্রির কাজগুলো করে। পিৎজা হাট তো নাম শুনেছো সবাই? জি মিস। কেএফসি। জি মিস এটা জি মিস। হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে বিখ্যাত কোম্পানি বা খ্যাতনামা কোম্পানি। এখন এই রকম কোনো খ্যাতনামা কোম্পানির নাম ব্যবহার এবং এর পণ্য তৈরি, বিক্রি বা বিতরণ করার অধিকারকে ফ্র্যাঞ্চাইজিং বলে। এখন ইচ্ছা করলে কি তুমি এই সমস্ত কোম্পানির নাম ব্যবহার করতে পারবা? পারবা না। No. এই সমস্ত কোম্পানির সাথে তোমাকে চুক্তি করতে হবে, ঠিক আছে? ওটা আমরা একটু পরে আসছি। এখন ফ্র্যাঞ্চাইজিং কাকে বলে এটা তো বুঝতে পেরেছি আমরা সবাই। জি মিস। জি মিস। আচ্ছা, এই ধরনের ব্যবসার উদাহরণ হলো, অর্থাৎ ফ্র্যাঞ্চাইজিং ব্যবসার উদাহরণ হলো ব্যান্ড বক্স কোম্পানি, পিৎজা হাট, কেএফসি, উইম্পি, আচ্ছা কেএফসির পরে একটা কমা হবে, উইম্পি, কেনটাকি ইত্যাদি। এই লাইনটি একটু আন্ডারলাইন করো। ফ্র্যাঞ্চাইজিং ব্যবসার উদাহরণ কোনগুলো? ব্যান্ড বক্স কোম্পানি, পিৎজা হাট, কেএফসি, উইম্পি, কেনটাকি ইত্যাদি। ফ্র্যাঞ্চাইজিং ব্যবসায় দুটি পক্ষ থাকে, ফ্র্যাঞ্চাইজর ও ফ্র্যাঞ্চাইজি। এই লাইনটা দিয়ে অনেক সময় প্রশ্ন হয় যে ফ্র্যাঞ্চাইজিং ব্যবসায় কয়টি পক্ষ থাকে? তখন আনসার হবে দুইটি পক্ষ থাকে। হ্যাঁ, একটি পক্ষ হচ্ছে ফ্র্যাঞ্চাইজর, আরেকটি হচ্ছে ফ্র্যাঞ্চাইজি। উদাহরণস্বরূপ বলা যায় আমেরিকার কেএফসি হচ্ছে ফ্র্যাঞ্চাইজর এবং বাংলাদেশের ট্রান্সকম লিমিটেড হচ্ছে ফ্র্যাঞ্চাইজি। অর্থাৎ খ্যাতনামা কোম্পানি সেটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজর, আর সেই খ্যাতনামা কোম্পানির নাম ব্যবহার করে যে ব্যবসা করবে সে হচ্ছে ফ্র্যাঞ্চাইজি। মনে থাকবে ফ্র্যাঞ্চাইজর কে আর ফ্র্যাঞ্চাইজি কে? জি মিস মিস। স্যার একবার একটু। খ্যাতনামা কোম্পানিটাকে বলা হচ্ছে ফ্র্যাঞ্চাইজর। যেমন আমেরিকার কেএফসি হচ্ছে ফ্র্যাঞ্চাইজর। বাংলাদেশে যত কেএফসির দোকান দেখো, এটা হচ্ছে আমেরিকার কেএফসির নাম ব্যবহার করে ওরা বাংলাদেশে ব্যবসা করছে, ঠিক আছে? তাহলে আমেরিকার কেএফসি হচ্ছে ফ্র্যাঞ্চাইজর, অর্থাৎ খ্যাতনামা কোম্পানিটি। আর বাংলাদেশের ট্রান্সকম লিমিটেড, অর্থাৎ ট্রান্সকম লিমিটেড বাংলাদেশের একটা প্রতিষ্ঠান, তারা হচ্ছে আমেরিকার কেএফসির নাম ব্যবহার করে বাংলাদেশে কাজ করছে। তাহলে বাংলাদেশের ট্রান্সকম লিমিটেড হচ্ছে ফ্র্যাঞ্চাইজি। সহজ কথায় খ্যাতনামা কোম্পানিকে বলা হয় ফ্র্যাঞ্চাইজর, আর খ্যাতনামা কোম্পানির নাম ব্যবহার করে যে ব্যবসা করছে সে হচ্ছে ফ্র্যাঞ্চাইজি। ফ্র্যাঞ্চাইজিং ব্যবসার প্রধান বৈশিষ্ট্য হলো, কয়টা বৈশিষ্ট্য বলো? 1 2 3। অনেক সময় প্রশ্ন হয় যে ফ্র্যাঞ্চাইজিং ব্যবসার প্রধান বৈশিষ্ট্য কয়টি? তিনটি। 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 হ্যাঁ, সেই তিনটি বৈশিষ্ট্য হচ্ছে ফ্র্যাঞ্চাইজর ও ফ্র্যাঞ্চাইজি এর মধ্যে চুক্তিপত্র, ঠিক আছে? ফ্র্যাঞ্চাইজর কে মনে আছে? ফ্র্যাঞ্চাইজর কে বলো? খ্যাতনামা কোম্পানি। আর খ্যাতনামা কোম্পানির সাথে যে চুক্তি করবে সে হচ্ছে ফ্র্যাঞ্চাইজি। হ্যাঁ, তাহলে ফ্র্যাঞ্চাইজিং ব্যবসার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ফ্র্যাঞ্চাইজর এবং ফ্র্যাঞ্চাইজির মধ্যে চুক্তি। ব্র্যান্ডেড পণ্য বা সেবা। এখন ব্র্যান্ডেড শব্দটার অর্থ কি? জনগণের কাছে সুপরিচিত। বাজারে যে প্রতিষ্ঠানের বা যে কোম্পানির সুনাম আছে, যে কোম্পানির পণ্য জনগণ চোখ বন্ধ করেই কিনে, অর্থাৎ আস্থা আছে,
কোম্পানি সম্পর্কে ভালো ধারণা আছে, এগুলোকে বলা হয় ব্র্যান্ডেড পণ্য বা সেবা। আর লাস্ট বৈশিষ্ট্য বলেছে পণ্য বা সেবা স্বীকৃত মান ও প্রক্রিয়া অনুযায়ী হচ্ছে কিনা তা যাচাইয়ের জন্য ফ্রাঞ্চাইজর কর্তৃক মনিটরিং। মিস 2 নাম্বারটা আবার একটু বলবেন? ব্র্যান্ডেড পণ্য বা সেবা অর্থাৎ ফ্রাঞ্চাইজিং ব্যবসা করতে গেলে সেই পণ্যটি অবশ্যই ব্র্যান্ডেড হতে হবে। যেমন কেএফসি শুনলে আমরা চোখ বন্ধ করলেই বুঝতে পারি যে কেএফসির পণ্য কেমন হবে, ঠিক আছে? জি মিস। লাস্ট বৈশিষ্ট্য বলেছে পণ্য বা সেবা স্বীকৃত মান ও প্রক্রিয়া অনুযায়ী হচ্ছে কিনা তা যাচাইয়ের জন্য ফ্রাঞ্চাইজর কর্তৃক মনিটরিং। অর্থাৎ খ্যাতনামা কোম্পানির নাম ব্যবহার করবা, পণ্য তৈরি করবা, বিক্রি করবা, এখন সেটা সেই খ্যাতনামা কোম্পানি যেইভাবে পণ্য তৈরি করে, যেই মানের পণ্য তৈরি করে, সেই মান রক্ষা হচ্ছে কিনা এটাও ফ্রাঞ্চাইজর মনিটর করবে। তাহলে এখান থেকেও একটা প্রশ্ন হতে পারে, সেই প্রশ্নটা লিখো একটু খাতায়। ফ্রাঞ্চাইজিং ব্যবসার প্রধান বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। ফ্রাঞ্চাইজিং ব্যবসার প্রধান বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। হয়েছে লেখা? জি মিস। আচ্ছা, আজকে আমরা এতটুকুই পড়বো, ফ্রাঞ্চাইজিং পর্যন্ত, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা ফ্রাঞ্চাইজ চুক্তি থেকে শুরু করব। আজকে আমরা যতটুকু পড়েছি এর মধ্যে কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারো। মিস আমরা অ্যাটেন্ডেন্স দিব না? অবশ্যই তোমরা কেউ দাওনি, দ্রুত লিখো। ক্লাসে জয়েন করেই তোমরা চ্যাট বক্সে রোল নাম্বারগুলো লিখে ফেলবা। হ্যাঁ, এটা সবসময় বলতে মনে থাকে না, কিন্তু তোমরা মনে করে লিখে ফেলবা। সবাই দ্রুত একটু চ্যাট মিস বক্সে। আরেকবার বলেন তো। কি বলবো? কি বলবো বাবা, বলো। মিস কোশ্চেনটা কোন কোশ্চেন? রিসিপ্টটা একটা কোশ্চেন বললেন সেটাই। ফ্রাঞ্চাইজিং ব্যবসার প্রধান বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। ফ্রাঞ্চাইজিং ব্যবসার প্রধান বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। হয়েছে লেখা? আচ্ছা, আজকে আমরা যতটুকু পড়েছি এর মধ্যে কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারো। কোনো সমস্যা নেই? আচ্ছা, নেক্সট ক্লাসে আজকে আমরা যতটুকু পড়েছি এর উপরে ছোট্ট একটা পরীক্ষা নিব। ওকে মিস। সমস্যা নেই তো কারো? নো মিস। আচ্ছা, আজকে যতটুকু পড়েছি বাসায় সুন্দর করে আরেকবার পড়বা, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা একটু পড়বো, যেমন ফ্রাঞ্চাইজিং চুক্তি, এটা শেষ করব, করে আমরা ছোট্ট একটা পরীক্ষা নিব, ঠিক আছে? আর কারো কোনো প্রশ্ন আছে? নো মিস। আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।